সম্মানিত দর্শক, 2025 সনের ডিসেম্বর মাস, এই মাসটি আমাদের পুরো দেশ এবং জাতির জন্য রীতিমতো অস্বস্তিকর হয়ে যাচ্ছে। ঐতিহাসিকভাবে আমাদের এই মাসটি বিজয়ের মাস। এ মাসে অনেক সুসংবাদ আমাদের বাঙালি জীবনে ঘটেছে প্রকৃতির পক্ষ থেকে। আবার এই মাসে, ডিসেম্বর মাসে, আমাদের দেশে বহু সর্বনাশের নজির হয়েছে। অনেকের কপাল পড়েছে, অনেক রাজ্য তছনছ হয়ে গিয়েছে। শত শত বছরের ইতিহাসে নতুন বিজয় সূচিত হয়েছে, আবার মারাত্মক পরাজয়, অনিবার্য পরাজয়, বিপর্যয় বারবার আমাদেরকে আঘাত হেনেছে। পাকিস্তান জমানাতে, তার আগে ব্রিটিশ জমানাতে, তার আগে নবাবী জমানাতে, তার আগে মুঘল জমানাতে, তার আগে সুলতানি জমানাতে, এই মোটামুটি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি পর্যন্ত এই ডিসেম্বর মাসে এই গাঙ্গেয় বদ্বীপে যে সকল দুর্ঘটনা ঘটেছে আর যে সকল সুসংবাদ ঘটেছে, এগুলো পাশাপাশি আপনি দেখবেন যে পুরো এই ডিসেম্বর মাসটি আমাদের জন্য কখনো কখনো বিজয়ের মাস আর কখনো কখনো পরাজয়ের মাস। তো সেই দিক থেকে এবছর বিজয়ের মাসটি আমাদের জন্য কতটা বিজয় বয়ে নিয়ে আসবে, নাকি অতীতে বারবার আমাদের যে সকল বিপর্যয় এই বিজয়ের মাসে হয়েছে, এরকম কোনো বিপর্যয় অপেক্ষা করছি কিনা। আমি নিয়তিতে বিশ্বাস করা একজন মানুষ। আমি মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। নিয়তি যখন আপনাকে টান দেয় বা আপনাকে নিয়তি যখন কোনো কিছু করতে বলে বা আপনার জন্য অনিবার্য হোক কোনো বিষয় অপেক্ষা করে, আপনি শত চেষ্টা করলেও সেই বিষয়সমূহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। আবার নিয়তি যদি আপনাকে কোনো কিছু উপহার দিতে চায়, আপনি শত চেষ্টা করেও সেই উপহার থেকে নিজেকে নিবৃত্ত রাখতে পারবেন না। আমি আমার নিজের জীবনের 2-3টি ঘটনা বলবো। তার আগে আজকের যে শিরোনাম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, সেই শিরোনাম নিয়ে খুব সংক্ষেপে বলে নেই। যদি ধরুন যে শুক্রবার দিনের ঘটনা, 12 তারিখ, সেদিন তরুণ প্রজন্মের একজন বিপ্লবী, রাজনীতিবিদ এবং যথেষ্ট আলোচিত সমালোচিত জনাব হাদি, তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেন। একই দিন বিএনপির পক্ষ থেকে ঘোষণা এলো যে জনাব তারেক রহমান ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। ভালো কথা। এরপরে সেই সারা বাংলাদেশ যখন এই দুটো ঘটনা নিয়ে দ্বিধা বিভক্ত, তখন আরেকটি দুঃসংবাদ এলো। সেটি হলো সুদানে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী রয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী, তো এরকম একটি শান্তিরক্ষী বাহিনীর যে সেনা চৌকি, সেখানে সন্ত্রাসীরা ড্রোন হামলা চালিয়েছে। সুদানের যে এই মুহূর্তে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধের একটি পক্ষ সেখানে ড্রোন হামলা চালিয়েছে এবং সেই ড্রোন হামলায় সঙ্গে সঙ্গে বাংলাদেশের 6 জন সৈনিক কর্মকর্তা সেখানে নিহত হন আর 8 জন আহত হন। মোট 14 জন সেখানে হতাহতের ঘটনা ঘটে। তো শান্তিরক্ষী মিশনে গিয়ে আমাদের জওয়ানেরা, আমাদের পুলিশ ভাইয়েরা, আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা বহু সংখ্যক আহত হয়েছেন, বহু সংখ্যক নিহত হয়েছেন। এটা আমার কাছে আসলে খুব মর্মান্তিক মনে হয়। কারণ হলো বাংলাদেশে তারা যে বেতন ভাতা পান, আমি মনে করি এটা যথেষ্ট, একজন মানুষ সুন্দরভাবে সুস্থভাবে চলার জন্য যথেষ্ট। কিন্তু সামান্য কোটি টাকার জন্য তারা যেভাবে বিদেশে গিয়ে কষ্ট করেন, হয়তো কেউ 20 লাখ টাকা, কেউ 50 লাখ টাকা তারা 3-4 বছর ভাড়া খেটে উপার্জন করে নিয়ে আসেন। এই কর্মকাণ্ড করতে গিয়ে এ যাবৎকালে আমরা যে সৈন্যদেরকে হারিয়েছি, একজন কমিশন প্রাপ্ত অফিসার বা একজন সিপাহী, তাদেরকে ট্রেনিং করতে বাংলাদেশ সরকারের যে টাকা খরচ যায়, তাদের সেবা থেকে বঞ্চিত হয়ে
আমরা যদি তাদেরকে হারিয়ে ফেলি, সেক্ষেত্রে সময় এবং অর্থ দুটোই আমাদের জন্য খুবই ক্ষতিকর। দ্বিতীয়ত হলো যে আমি একটা জিনিস দেখলাম যে যে সকল কর্মকর্তা মিশনে যান, তাদের একটা বিরাট অংশ এসেই অর্থনৈতিক তাদের সচ্ছলতা আসার সঙ্গে সঙ্গে তারা অনেকে চাকরি ছেড়ে দেন। এবং অনেক কর্নেল রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন, এমনকি ব্রিগেডিয়ার রয়েছেন, যাদের চাকরির সময় থাকা সত্ত্বেও তারা অবসর নিয়ে নেন। এই কারণ হলো তাদের সেই অর্থনৈতিক একটা সচ্ছলতা আসার কারণে। অনেকে বিদেশে থেকে যান, আরো অনেক কিছু এখানে হচ্ছে এই বিদেশে ভাড়া খাটাকে কেন্দ্র করে। ফলে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে আমরা এখনো আমাদের সেনাবাহিনীকে যে সুযোগ সুবিধা দিচ্ছি জনগণের পক্ষ থেকে, সেখানে আমাদের এই সৈন্যবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে ভাড়া খাটবে, তাঁবুর মধ্যে দিনের পর দিন স্ত্রী পুত্র সন্তান রেখে, বাংলাদেশের প্রকৃতি পরিবেশ রেখে, বাংলাদেশের সীমান্ত রেখে তারা সেখানে যুদ্ধ করবে, মধ্যস্থতা করবে, শান্তি রক্ষা করবে কেবলই মাত্র টাকার জন্য। এখানে কোনো আদর্শ নেই, কোনো আইডিওলজি নেই, টু আর্ন সাম মানি। তারা ভাড়া খাটছে, ভাড়াটিয়া শূন্য ভাগনার বাহিনী। এটা আমার কাছে আসলে ভালো লাগে না। আমি সবসময় এটার বিরোধিতা করেছি। এই জিনিসটা শুরু হয়েছিল এরশাদ জামানাতে। তো এর ফলে কি হলো, এই সৈন্যদের মধ্যে যে অবস্থা ঘটছে তার বাইরে গিয়ে আবার আমাদের মধ্যে একটা দাসত্ব মনোভাব চলে এসছে। এই শান্তিরক্ষী বাহিনীতে আমাদের লোকজন নেওয়া হবে কি হবে না, এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমা শক্তি এই দেশকে নানাভাবে স্কুইজ করেছে বিভিন্ন সময়। শাসকদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে এবং আমাদের সৈন্যবাহিনীর পেছনে তারা ভাড়া হিসেবে যত টাকা দিয়েছে তার কয়েকশো গুণ অর্থ এই কেবলমাত্র এই ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সৈন্যদেরকে ভাড়া করা হবে বা হবে না, এই ভয়টা দেখিয়ে বা এই লোভ দেখিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন অনাচার অবিচার পশ্চিমারা যেভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যার আর্থিক মূল্য আপনি গুণে শেষ করতে পারবেন না। তো সবসময় এরকম ঘটনা ঘটে আসছে যাওয়ার পর থেকে, কিন্তু এই সময়টিতে দেশের যখন সবার একটা মোরাল যে ক্যারেজ, যে সাহস, এই সাহসটি নষ্ট হয়ে গেছে, ঠিক সেই সময়টাতে একমাত্র সেনাবাহিনী তুলনামূলকভাবে অন্য যে কোনো বাহিনী বা রাষ্ট্রশক্তির তুলনায় একটু ভালো অবস্থানে আছে। তো সেই বাহিনীর 6 জন সদস্য নিহত হলেন আর 8 জন আহত হলেন। এটা এই মুহূর্তে আমাদের নির্বাচন, রাজনীতি এবং আমাদের যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতার উপরে একটা নতুন বোঝা হিসেবে দেখা দিল। এরপর যেটা বললাম যে হাদি নামক একজন রাজনৈতিক নেতা, তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেন এবং সেটাকে কেন্দ্র করে এখন সারা বাংলাদেশ উত্তাল। এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো ভারত এখানে নানা রকম খেলা খেলছে। তারা শেখ হাসিনা কন্যা বা তনয়া সাইমাবাজের পুতুল, তাকে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে ফিরিয়ে এনেছে এবং এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট থ্রেট। আবার জনাব তারেক রহমান সাহেবের হঠাৎ করে দেশে আসার পেছনে ভারতের কি গ্রিন সিগন্যাল আছে নাকি রেড সিগন্যাল আছে এটা আমরা বুঝতে পারি না। তবে বিএনপি বিরোধীরা বলার চেষ্টা করছেন যে ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আসার চেষ্টা করছেন জনাব তারেক রহমান। তো এই সব মিলিয়ে এবারের যে ডিসেম্বরটা, সেই ডিসেম্বরের গ্রহ নক্ষত্র মনে হচ্ছে আমাদের যে সাধারণ জনগণ, আমজনতা, তাদের বিরুদ্ধে। আমাদের আমল, আমাদের একিন, আমাদের কর্ম, আমাদের চিন্তা চেতনা জানি না আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পছন্দ করছেন না। আমাদের মন মানসিকতা, আমাদের ইবাদত বন্দেগী এবং আমাদের গোপন কর্ম হয়তো আল্লাহ রাব্বুল আলামিনকে বিরক্ত করছে। নচেৎ এত বড় একটা বিজয়, মানে শেখ হাসিনার 15 বছরের যে শাসন, সেই শাসনের জন্য আমরা সবাই ব্যথিত ছিলাম। আমরা সবাই প্রার্থনা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এর অবসান হোক। আল্লাহ আমাদের দোয়া হয়তো কবুল করেছেন অথবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দুটোর একটা। শিক্ষা বলতে যে বোঝাচ্ছে যে শেখ হাসিনা হয়তো ভালো ছিলেন, আমরা খারাপ ছিলাম, অথবা শেখ হাসিনা খারাপ ছিলেন, আমরাও খারাপ ছিলাম, কিন্তু আমাদেরকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিলেন। দেওয়ার পরে আমরা যে বনী ইসরায়েলদের মতো মানে খুব অস্থির
এবং আমরা যে যাই লঙ্কায় সেই হয়ে রাবণ, যে সুযোগ পাচ্ছি সেই চুরি করছি, যে সুযোগ পাচ্ছি সেই লুটপাট করছি, যে সুযোগ পাচ্ছি সেই মামলা মোকদ্দমা হাস্তা নাস্তা করে তছনছ করছি আগের যারা সরকার ছিল তাদের চেয়ে বেশি করে। এটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঙ্গতি করেনি, তার ক্রোধের জন্য একটা উপলক্ষ। আপনি নিজের দিকে চিন্তা করুন যে আপনি একজন মানুষ খুব কান্না করছে আপনার কাছে দুটো টমেটোর জন্য, আপনি তাকে দুটো টমেটো দিলেন, 4-5 বছর ধরে কান্নাকাটি করলেন, জাস্ট একটা টমেটোর উদাহরণ দিলাম। তো সেই টমেটোটা লোকটি পাওয়ার পরে কান্না বন্ধ করে আপনাকে কোনো কৃতজ্ঞতা জানালো না, তারপর সেই টমেটোটার জন্য যে সে যে অপেক্ষা করছিল সেটা না করে আপনার সামনে সেই টমেটোটা মাটিতে রেখে পা দিয়ে সে আচ্ছা মতো টমেটোটা ব্রাস্ট করে ফেললো, একদম মারিয়ে সেই মাটির সঙ্গে মিশিয়ে দিল। আপনি তখন কি করবেন বলেন? আপনার তখন এমন মেজাজ গরম হয়ে যাবে, ওই টমেটোটা ওই লোকটা যেভাবে পাড়িয়ে মারলো আপনার তখন ওইভাবে তাকে পাড়িয়ে মারার জন্য মেজাজ গরম হয়ে যাবে। এটাই মানবিক প্রবৃত্তি। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসগুলো চেয়েছিলাম, গণতন্ত্র, স্বাধীনতা, শেখ হাসিনার পতন, তো আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করে যখন সুযোগগুলো দিলেন, দেওয়ার পর আমরা গত 14টি মাসে কি করেছি? আল্লাহর দেয়া সে যে নেয়ামত, সে নেয়ামতে কি অসম্মান আমরা করিনি, অমর্যাদা করিনি? ফলে প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হবে এবং আমাদের নেয়ামত উঠিয়ে নেবে। অতীতের যে কোনো সময়ের চাইতে আল্লাহর ক্রোধ আমাদের উপর বেশি হবে, এটাই স্বাভাবিক। আর এর থেকে বাঁচার জন্য যা যা দরকার সেটা আমাদের জ্ঞানী গুণীরা করবেন, কি করবেন না করবেন সেটা তাদের ব্যাপার। আমার কাছে এই যে প্রকৃতির যে লীলা খেলা, আকাশের যে সিদ্ধান্ত, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের যে সকল কর্মে নিয়ামত বাড়িয়ে দেন, যে সকল কর্মে নিয়ামত উঠিয়ে নেন, সেই বিষয়গুলো আমার যতটা জানা আছে তার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে বর্তমান প্রকৃতি এবং আবহাওয়াটা আসলে অনুকূল নয়। আলোচনার শুরুতে যেটা বলেছিলাম যে আমার নিজের জীবনের কতগুলো ঘটনা বলি। আমি জীবনে অনেক কিছু হতে চাইনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই জিনিসগুলো দিয়েছেন। আবার অনেক জিনিসগুলো খুব চেয়েছি, মানে প্রচন্ড আগ্রহ সহকারে চেয়েছি, কিন্তু সেগুলো হয়নি। আমার খুব ছোটকালে হতে ইচ্ছে করতো একটা ছোট মুদির দোকানদারের মানে মানে দেখে, মানে আমি যে গ্রামে বসবাস করতাম সেই গ্রামের স্বাধীনতার একদম পরপর জঙ্গলের মধ্যে, একেবারে জঙ্গলের মধ্যে, পথের পাঁচালীর উপন্যাসের মতো একটা জঙ্গলের মধ্যে একটা বটগাছ ছিল। সেই বটগাছের নিচ দিয়ে একটা রাস্তা, মাটির রাস্তা, নির্জন, সেখানে একটা ছোট দোকান ছিল। সেই দোকানে একজন হিন্দু ভদ্রলোক, স্ত্রী পুত্র কিছু ছিল না, তখন তার বয়স হয়তো 60 বা 70 বছর, নাম ছিল গদা শাহ। তিনি সেই ছোট্ট টিনের স্যালারিটি দোকানে সারাদিন একা একা বসে থাকতেন। এরকম 2-3 লিটার কেরোসিন তেল, 1 লিটার সরিষার তেল, সামান্য একটু নারকেল তেল, হয়তো 250 মিলিলিটার নারকেল তেল, ওই সময়টা তো ছোট বোতল মানুষ কিনতো 8 আনা 10 পয়সা এরকম দিয়ে, 4-5 প্যাকেট বিড়ি, শালপাতার বিড়ি, সিগারেট টিগারেটের দোকান ছিল না, মানে 1 বয়ম টোস্ট, 1 বয়ম নিমকি, সামান্য কিছু চানাচুর আর কিছু চিড়া, কিছু মুড়ি, এই ছিল তার দোকানের সম্বল। একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে বসে থাকতেন। মাঝে মধ্যে কালে ভদ্রে লোকজন আসতো বিক্রি করতেন, বেশিরভাগ সময় তিনি একা থাকতেন। আমি মাঝে মধ্যে তার সাথে গিয়ে গল্প করতাম, এটা আমার খুব ভালো লাগতো যে আমি তার মতো একজন দোকানদার হব। এই ছিল আমার স্বপ্ন। কিন্তু আল্লাহ আমাকে যেখানে এনেছেন, অর্থনৈতিকের যে জায়গাটি, এটি আমার আসলে কখনো কল্পনার মধ্যে ছিল না। যখন বড় হলাম আমি একটা চাকরি করতে চেয়েছি, একটা ছোটখাটো চাকরি, খুব বড় চাকরি আমি কখনো চাইনি। কিন্তু একজন সংসদ সদস্য হবো এটা আমার কখনো ধারণার মধ্যে ছিল না। বা আমি এখন যে কাজগুলো করছি এটাও আমার ধারণার মধ্যে ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন আমার চিন্তার বাইরে। তো আবার জীবনের যে সকল দুর্ঘটনা, যে দুর্ঘটনাগুলো আমার জন্য অনিবার্য হয়ে পড়েছিল অতীতে, আমি অনেকগুলো দুর্ঘটনা বুঝতে পেরেছিলাম এবং সেগুলো অ্যাভয়েড করার জন্য
কখনো 10 বছর, কখনো 15 বছর কন্টিনিউয়াসলি আমি নিজের সাথে জিদ করেছি যে এই কাজটির থেকে আমি 100টি দূরে থাকব। কিন্তু আফটার 10 ইয়ার্স, ইভেন আফটার 20 ইয়ার্স, ঠিক সেই বিষয়টি যেটা আমি অ্যাভয়েড করতে চেয়েছি, সেই বিষয়টি আমার সামনে এসে এমনভাবে পড়েছে যে ওই ফাঁদে আমি আটকা পড়ে গেছি। কখনো অর্থদ্বন্দ্ব, কখনো মানসিক অশান্তি, কখনো সামাজিক অশান্তি, কখনো শারীরিক অশান্তি। অথচ এই জিনিসগুলো আমি বুঝতে পেরেছি আমার আই শুড নট ডু ইট, আমার এই জিনিসগুলো করা উচিত নয়। তো এরকম মানে এই কারণে হলো কি, আমার জীবনে আমি মনে করি প্রকৃতি একটা বিশাল বিষয়। এখানে আপনি যদি প্রকৃতি নিয়ে পড়াশোনা করেন, অধ্যয়ন করেন, তাহলে জীবনের 90% সমস্যা আপনি দূর করতে পারবেন। আমি 2014 সনে জেলে যাওয়ার পরে আমার এই আত্মোপলব্ধিটি আসার পর বিশ্বাস করেন আমার জীবনের যে 90% যে প্রবলেমগুলো ছিল 2014-র আগে, সেই প্রবলেমগুলো শুধুমাত্র প্রকৃতি বোঝার কারণে, আকাশ বোঝার কারণে, আত্মোপলব্ধির কারণে এই পুরো জিনিসগুলো জীবন থেকে মাইনাস হয়ে আমার জীবন একেবারে একটা সহজ সরল জীবন হয়ে গেছে। ফলে প্রকৃতি দেখে আমি অনেক সময় অ্যাডভান্স সিদ্ধান্ত নিতে পারি এখন। তো সেই দিক থেকে বাংলাদেশের রাজনীতি। প্রিয় দর্শক, আজকে অনেকগুলো প্রসঙ্গ ছিল আলোচনা করার জন্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে যে গুলি করা হয়েছে, সেখানে যে মোটরসাইকেলটা ব্যবহৃত হয়েছিল তার মালিককে গ্রেফতার করা হয়েছে। সে অবশ্য এক কথা বলেছে যে সে নাকি মোটরসাইকেলটা আরেক জায়গায় দিয়ে দিয়েছিল, সে নিজে চালায় না, শোরুমে দিয়েছিল। নিশ্চয়ই শোরুমের সঙ্গে যোগাযোগ হবে। আবার বিদেশ থেকে এক সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি বলেছেন যে দুজন ওখানে ছিল তারা নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আবার পুলিশ বলছে তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে, তারা বিদেশে যেতে পারবে না, এবং তারা অলরেডি চলে গিয়েছে এমন কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। এগুলো অনেক আলোচনার বিষয়, কিন্তু লম্বা আলোচনা হয়তো আমরা করতে পারতাম। কিন্তু তার কোনোটাই না করে আমি অন্য একটা প্রসঙ্গ নিয়ে আজ কথা বলবো। সেই প্রসঙ্গটা হলো আনিস আলমগীর, আমাদের সহকর্মী আনিস আলমগীর সাংবাদিক, এবং একদম এ লেভেলে কোনো সাংবাদিক না। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আনিস আলমগীরের বড় বড় একটা ভূমিকা আছে। প্রথম যখন ইরাক যুদ্ধ হয় তখন আনিস আলমগীর নিজে সেখানে উপস্থিত ছিল বাগদাদে, এবং ওখানে বসে তখন তিনি আজকের কাগজে চাকরি করতেন, সেই যুদ্ধ কভার করেছেন, এবং সেই সঙ্গে বিভিন্ন টেলিভিশন ওখান থেকে উনি কিন্তু বক্তব্য দিয়েছেন। তাকে ওয়ার জার্নালিস্ট বলা হয়। বাংলাদেশে এরকম দ্বিতীয় ব্যক্তি নেই। আনিস আলমগীর বিভিন্ন সময় টক শোতে কথা বলেন, তার মতো করে কথা বলেন। আমার অনুষ্ঠানেও, আমার যে অন্য মঞ্চ নামে যে আমার একটা চ্যানেল আছে যেখানে আমি ইন্টারভিউ বিভিন্ন জনের প্রচার করি, সেখানেও আনিস আলমগীর মোটামুটি প্রতি সপ্তাহে একদিন করে আসেন, আমরা নানা বিষয়ে কথা বলি। সেই আনিস আলমগীরকে আজকে ডিবি তার বাসা থেকে নিয়ে গিয়েছে ডিবি অফিসে। বিষয়টা আমি জানলাম কিভাবে? আনিস আলমগীর নিজেই আমাকে ফোন করেছিলেন। তার বাসায় যখন ডিবি ছিল, আজকে রাতে আনিস আলমগীরের সঙ্গে আমার ইন্টারভিউয়ের কথা ছিল আমাদের ওই অন্য মঞ্চের জন্য। রাতের এরকম একটা প্ল্যান ছিল, আমাদের শিডিউল ছিল। আনিস আলমগীর আমাকে ফোন করে বললেন যে মাসুদ ভাই, আজকে রাতে আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করা বোধহয় হবে না। খেয়াল করুন, কথাগুলো আপনারা খেয়াল করুন। উনি কিন্তু ওনার বাসায় ডিবি এসেছে, পুলিশ এসেছে, এটা না। উনি বলছেন যে আজকে বোধহয় আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করাটা বোধহয় হবে না, যে আপনি অন্য একজন গেস্ট ম্যানেজ করেন। তার বাসায় ডিবি এসেছে, তার বাসায় ধানমন্ডি থানা থেকে পুলিশ গিয়েছে, ওনাকে ধরে নিয়ে যাচ্ছে। উনি কিন্তু আমার কাছে হেল্প চাচ্ছেন না। উনি বলছেন যে আমার সঙ্গে ওনার যে আলোচনাটা আজকে হওয়ার কথা ছিল, সেটা যদি আমাকে না জানিয়ে উনি চলে যায়, ওনাকে নিয়ে যায়, তাহলে আমার যে প্রবলেম হতে পারে আমার প্রোগ্রামের ব্যাপারে, উনি ওই ব্যাপারে আমাকে জানাতে ফোন করেছেন। দিস ইজ কল্ড প্রফেশনালিজম। এটা হলো পেশাদারিত্ব। তো আমি বললাম যে ডিবি অফিসে কেন? ওকে আমাকে বললো যে আমার সঙ্গে নেই কিছু জিজ্ঞাসাবাদ করবে, এই জন্য এসেছে। কেবল ডিবির লোকটার সঙ্গে ধানমন্ডি থানা থেকে পুলিশ এসেছে। তো
আমি আর কি বলবো, আমি জানলাম। এখন আমার কথাটা হলো অন্য জায়গায়, এটা আনিস আলমগীর বলে কথা নয়, এটা যে কেউ হতে পারত, আমি হতে পারতাম, আপনি হতে পারতেন। এবং বাংলাদেশে এরকম ডিবির লোক এসে বাসা থেকে কাউকে তুলে নেওয়ার ঘটনা আমরা কিন্তু কম শুনিনি, হাজার হাজার শুনেছি। এই আমলে না, আগের আমলে হতো। আগের আমলে আমরা কি দেখতাম, আপনি চিন্তা করার চেষ্টা করেন, ভাবেন, খুব বেশি দিন কিন্তু আগের না, আপনি ভুলে যাবেন না নিশ্চয়ই। আগে কি হতো, কিছু লোক গুম হয়ে যেত, এবং যত লোক গুম হতো তার 80% গুম হতো এভাবে, এই সাদা পোশাকে বাসায় এসে কেউ কলিং বেল টিপলো, টিপে সে বলল যে আমরা ডিবি থেকে এসেছি, অথবা আমরা র্যাব থেকে এসেছি, অথবা আমরা কোনো জায়গাতে এসেছি, আর সরকারের পক্ষ থেকে এসেছি, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, আমরা আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করব। এটা কি জিজ্ঞাসাবাদের কোনো পদ্ধতি হতে পারে? আপনি আমাকে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন? জিজ্ঞাসাবাদ করার জন্য আমাকে যে আপনি নিয়ে যাবেন, আমার কি অন্য কোনো কাজ আজকে থাকতে পারে না, অন্য কোনো প্রোগ্রাম থাকতে পারে না? আপনি মানুষের স্বাভাবিক জীবনযাপনের অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন? আপনি হয়তো কিছু মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন, তো আপনি এখানে জিজ্ঞাসা করেন। আপনি আমার বাসায় এসেছেন অনাহত অতিথি হিসেবে, অসুবিধা নাই, আপনি আমাকে জিজ্ঞাসা করেন কি জানতে চান, আমি আপনাকে জবাব দিচ্ছি। অথবা যদি আপনার জন্য ওখানে যেতে হয়, ওই লোক যদি আমাকে জিজ্ঞাসা যায় বা যিনি করবেন তিনি যদি এই পর্যন্ত আসতে কষ্ট হয় ওনার, উনি আমাকে ফোন করলেই পারেন, আপনার কাছে এই বিষয়টা আমি একটু জানতে চাই। আমাকে ওখানে নিয়ে যেতে হবে কেন? প্রথম প্রশ্ন, যদি নিয়ে যেতে হয় আমাকে কি আপনি গ্রেপ্তার করলেন, নাকি এমনি নিতে পারলেন? আপনি যদি আমাকে গ্রেপ্তার না করেন তাহলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন কি হিসেবে? আপনি নিয়ে যাবেন, আপনি তো আমাকে বর্ণনা করতে হবে। তারপরে কথা হলো, আমাকে কি আপনি কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়েছেন? কেউ দেখায়, কেউ দেখায় না। এটা যদি আমি পৃথিবীর যে কোনো সভ্য দেশকে বলি, তারা কি বলবে আইনকে এইভাবে চলা উচিত, চলতে দেওয়া উচিত? এগুলি শেখ হাসিনার আমলে চলত। শেখ হাসিনা এগুলো করতেন, ওনার সুবিধার জন্য করতেন, ওনার স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখার জন্য করতেন। কাউকে নিয়ে গেল, পরে জিজ্ঞাসাবাদ করলাম ডিবি নিয়ে গেছে, বলছি না আমরা কাউকে তো আনিনি, কেউ কাউকে আনিনি, ওই লোকটা হাওয়া হয়ে গেল। এটাকে আমরা গুম বলতাম, তাকে আর ফিরে পাওয়া যেত না। অনেক লোক এভাবে কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। এখন হয়তো হারিয়ে যাচ্ছে না, কিন্তু আপনি তো নিয়ে যাচ্ছেন। আপনি কোন আইনে নিচ্ছেন ভাই, আমাকে বোঝান। আপনাকে প্রথমত কি করতে হবে, আপনি যদি বাসার থেকে কাউকে ডাকতে চান তাহলে তাকে আপনার গ্রেফতারি পরোয়ানা দেখাতে হবে। আজকে ঘটনাটা কিন্তু ঘটেছে সন্ধ্যার পরে, আমার কাছে সেই ফোনে কলের আছে, টাইম লেখা আছে, সেটা সন্ধ্যার পরে পারেন আপনি। আমি আইন প্রয়োগকারী সংস্থাকে বলছি, আমি আইজিপিকে, পুলিশকে বলছি, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে বলছি, উনি লেফটেন্যান্ট জেনারেল, আর্মির একটা সর্বোচ্চ পদে ছিলেন উনি, ওনাকে জিজ্ঞেস করছি আপনি পারেন। এই জাহাঙ্গীর আলম চৌধুরী কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে আপনার কাছে যদি কোনো পোশাক ছাড়া যায়, আপনার ওখানে যদি কেউ এরকম গ্রেপ্তারি পরোয়ানা না নেয়, আপনি ঢুকতে দেবেন না, উনি বলেছিলেন। ওনার এই কথা, ওনার এই নির্দেশনা কি মানছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো? এটা কেন হচ্ছে? রাজনৈতিক চাপে হচ্ছে, কারো ইচ্ছা সেটাকে বাস্তবায়ন করার জন্য হচ্ছে। দেখুন, এর মধ্যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস দেখলাম, এই কথাগুলি বললাম কেন সেটাও একটু ব্যাখ্যা করি। শরীফ ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন, সেই দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি নানা রকম পোস্ট দিয়েছে, এবং সেই পোস্টগুলো দিয়ে তারা ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করেছে যে এটা মানে সব মিলিয়ে যেটা দাঁড়ায় সেটা আমি ব্যাখ্যা করছি, যে এটা আওয়ামী লীগের লোকজন মারছে, তারাই করেছে কাজটা। করার পর তারপর এই আওয়ামী লীগকে দেশে প্রাসঙ্গিক করে তুলতেছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী, কিছু তথাকথিত সাংবাদিক, কিছু সুশীল, বলে তো আমাদের কয়েকটা নাম বলছে। সেই নামগুলির মধ্যে আনিস আলমগীর আছে প্রত্যেকটাতেই, দু একটাতে আমার নামও আছে, দু একটাতে আব্দুল নূর তুষারের নাম আছে, কোথাও কোথাও মঞ্জুর আলম পান্নার নাম আছে। আমাদের অপরাধ থেকে আমরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি। তো কিভাবে প্রাসঙ্গিক করছে আমি জানি না, তারা কিভাবে, কোনো ব্যাখ্যা দিচ্ছে না, কিন্তু কোনো প্রমাণ নাই, কোনো লজিক নাই, দিচ্ছে। আচ্ছা, আবার কেউ দিচ্ছে এটার সঙ্গে নাকি মির্জা আব্বাস জড়িত,
মির্জা আব্বাসের ভাই জড়িত, বিএনপি জড়িত, এটাও বলছে। এইরকম লোকজনই বলছে, এই ইনফ্লুয়েন্সাররাই বলছে, এরকম সোশ্যাল মিডিয়া যারা আর কি ঝড় তুলে থাকেন তারা বলছেন। তাহলে এখন কি তাদেরকে গ্রেপ্তার করা হবে? বললেই হলো, বলে দিলাম এই অমুক 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 আছে, ওখানে 4 জনের নাম আছে, 5 জনের নাম বলে সমস্যাটা কি? কেউ কেউ ছবি দিয়ে দিচ্ছে, সেখানে আবার আমার ছবি না একটাতে, সেখানে নিচে একজন কমেন্ট করতেছে মাসুদ কামালের ছবি এখানে দেওয়া উচিত ছিল। মানে কত সহজ, মানুষের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়াটা কত সহজ। এই ট্যাগ দেখে দেখে কি আমাদের পুলিশ বাহিনী চলে? পুলিশ বাহিনীকে সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ট্যাগিং দেখে তারপরে তারা কাজ করে? তাদের গোয়েন্দা তৎপরতা কি এরকম এই মানের, এই পর্যায়ে আমরা নেমে এসেছি? ভাবুন, আমি অন্য একটা পয়েন্টে আসি। ভাবুন হয়তো আনিস আলমকে একটু করে ছেড়ে দেওয়া হবে, ধরে নিচ্ছি ভালোটাই, হয়তো ওনাকে ছেড়ে দেবে, এগুলো ঠিক আছে, আপনাকে আমি কিছু জানতে চেয়েছিলাম, আপনি এগুলি কেন বললেন, কি বললেন শুনে এটা ব্যাখ্যা দিলে চলে আসলো। হয়তো সে আজকে রাত্রে 12টার মধ্যে চলে আসবে, আবার হয়তো নাও আসবে। যদি না আসে কি হবে? ওনাকে আপনি জেলে পাঠিয়ে দেবেন। কেন? কারণটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, ধরলাম ফেরত আসলো, জেলে পাঠালেন না। এই যে মাঝের সময়টুকু, সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত, এই আনিস আলমগীরের যে ফ্যামিলি, ওনার ওয়াইফ, ওনার নিজের আত্মীয় স্বজন, ওনার ভাই, ওনার বোন, ওনার সন্তান, তাদের উপর দিয়ে কি যাবে ভাবুন তো একবার। এই যে তাদেরকে একটা টেনশনে রাখা, এই অধিকার কি এই রাষ্ট্র আপনাকে দিয়েছে? এই রাষ্ট্রের আইন আপনাকে দিয়েছে? মানে আপনি একটা সংস্থার লোক, তার মানে আপনি যা ইচ্ছা করতে পারেন, আপনি মানুষকে এভাবে টেনশন রাখতে পারেন? একবার ভাবুন, আমরা কি মনে করি, আমরা কেমন রাষ্ট্র চাই, আমরা কোথায় ছিলাম আগে? আমি হাসিনার আমলে কি মানে বিভৎস একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আমরা কি সেটাকেই ধারণ করে চলবো? এটা কেন? কতদিন এটা চলবে? আমরা এটাকে কতদিন বহন করব? আমরা তো ডক্টর ইউনূসকে দায়িত্ব দিয়েছিলাম যে উনি একটা জবাবদিহিমূলক প্রশাসন তৈরি করবেন। এই প্রশ্নগুলির জবাব কে দিবে আমাদেরকে? হয়তো কালকে বলবে ঠিক আছে, আপনি তো অনেক প্রশ্ন করেছেন, চলেন আপনাকেও নিয়ে যাই, প্রশ্নের উত্তর দিই। নিয়ে তারা তাদের মতো করে উত্তর দিল, পারে, তাদের হাতে ক্ষমতা আছে, তাদের হাতে লাঠি আছে, তাদের হাতে ইচ্ছা করলে নিয়ে যেতে পারে, আমাকেও নিয়ে যেতে পারে। আমাকে এতে কিছু যায় আসে না। কিন্তু আমি একা মাসুদ কামাল আমার কি হলো না হলো, এক আনিস আলমগীরের কি হলো না হলো, কিছু যায় আসে না। কিন্তু এগুলো উদাহরণ তৈরি করে, এগুলো সরকারের ইমেজকে নিয়ন্ত্রণ করে, সরকারের ইমেজকে প্রকাশ করে, মানুষকে বোঝায় যে আমরা এতটা ভীতিকর, আমাদের ব্যাপারে কোনো সমালোচনা তোমরা করবা না। আচ্ছা, আনিস আলমগীরের বিপক্ষে যেগুলো বলা হচ্ছে, সে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে, আমি এই জিনিসটাই একেবারে বুঝি না। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয় কিভাবে? ওই যে কি একটা এক ছেলে আছে, একটা নাবালক ছেলে আছে, একটা দেখলে মদিন দেখলাম বলতেছে, এনসিবির ছেলে, তারা বলতেছে যে আমরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি। অপ্রাসঙ্গিক আপনি কিভাবে করবেন? যাকে আপনি নিষিদ্ধ করবেন সেটাও তো প্রাসঙ্গিক, নিষিদ্ধ হওয়ার জন্য প্রাসঙ্গিক। কয়েকটা শব্দ শিখছেন, ওই শব্দগুলো যেখানে সেখানে প্রয়োগ করে ভাবেন যে বিশাল বুদ্ধিজীবী হয়ে গেছেন। ভাই, এত সহজ না, আর একটু লেখাপড়া করেন। আমি বারবার একটা কথা বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান। ওরা ওই একটা দুটো বই পড়ে বিশাল জ্ঞানী হয়ে গেছে, জেনজি হয়ে গেছে, যার তার সম্পর্কে যা তা বলতেছে। আসেন না, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিই, আপনি বাহাসে আসেন, বসেন, গণতন্ত্র কাকে বলে শিখে আসেন ভাই। যারা আপনাদের উস্তাদ আছে, উস্তাদদের নিয়ে আসেন, বসি কথা বলি। হুট করে একজনের উপর ট্যাগ লাগাবেন না। আরেকজন বলতেছে যে এরা তো বিভিন্ন টকশোতে যায়, টিভিতে যায়, ওই টিভিতে যে আপনারা এদেরকে অ্যাটাক করেন। মানে কত বড় দুর্বৃত্ত! আর এগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো দেখে দেখে তারা অ্যাকশনে আসে, দেখে দেখে বিভিন্ন কাজ করে। আমি খুবই মানে অসন্তুষ্ট হয়েছি এবং আমি খুব বিরক্ত হয়েছি যে আমাদের দেশ এভাবে যদি চলতে থাকে, তাহলে এই যে আমাদের এতদিনের যে শ্রম, একটা স্বৈরাচারীকে আমরা দেশ থেকে হটিয়েছি, তার বিনিময়ে আমরা কি পেলাম? আমরা এটা পেতে চেয়েছিলাম? প্রিয় দর্শক, আমি প্রত্যাশা করব যে আমার এটা অনিয়ার হওয়ার আগেই যেন আনিস আলমকে ফেরত আসে। আমরা এটাই চাই। আমি আনিস আলমগীরের পরিবারের
যারা সদস্য আছেন তাদের যে টেনশন, তাদের যে উদ্বেগ, সেই উদ্বেগের জন্য আমি নিজের সহানুভূতি প্রকাশ করছি এবং আমি আশা করি আপনারাও করবেন। 1 মাস আগে বেসরকারি টিভির এক টক শোতে মন্তব্য করেন আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আসামি মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুকে এবছরের 26শে নভেম্বর লকার উদ্ধার ঘটনায় কটাক্ষ করে, মানে ওই যে শেখ হাসিনার লকার উদ্ধার করে যে কয়েকশো ভরি সোনা বের করে আনলো, সেই উদ্ধার ঘটনায় কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দেন। তিনি বলেন একেবারে তেলেসমাতি কারবার, মানে লকারের ওই সোনার গয়না দেখিয়ে সম্ভবত শাওন বলেছেন এটা একটা তেলেসমাতি কারবার, সেটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে পুলিশ উল্লেখ করছে। এবং পুলিশ বলছে রিমান্ডের আবেদনে আসামি ইমতু রাতিশ ইমতিয়াজ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লকার উদ্ধারকে এটাই সায়েন্স এটা বলে কটাক্ষ করেছেন। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এবং টকশোর পরিচিত মুখ আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে রাতভর আটকে রাখবার পর সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ মামলা দিয়েছে এবং আদালতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন এই সিনিয়র সাংবাদিককে। এর আগে আনিস আলমগীর এবং অভিনেত্রী শাওন সহ 4 জনের বিরুদ্ধে থানায় একটা অভিযোগ দায়ের করা হয় সন্ত্রাস বিরোধী আইনে, এবং সেই আইনে করা মামলার প্রেক্ষিতেই আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয় রাতভর তাকে ডিবি কার্যালয়ে আটকে রাখার পর। রোববার সন্ধ্যা 7:30টার দিকে তিনি জিম থেকে ব্যায়াম করে বের হওয়ার পর ধানমন্ডি থেকে সাদা পোশাকে আনিস আলমগীরকে তুলে নিয়ে আসা হয়েছিল ডিবি কার্যালয়ে, এবং সেখান থেকেও তিনি যখন সাংবাদিকদের সঙ্গে এবং সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনে কিছুক্ষণ কথা বলতে পেরেছেন ওখানে যাওয়ার কিছুক্ষণ সময় পর্যন্ত, তখন পর্যন্ত তিনি জানিয়েছেন যে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে কথা বলে যে ডিবি প্রধান তার সঙ্গে কিছু কথা বলতে চান এবং তিনি অপেক্ষা করছেন ডিবি প্রধানের সঙ্গে আলাপ করবার জন্য। এরপর দীর্ঘ সময়, মানে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয় এবং গভীর রাতের দিকে ডিবি প্রধান জানান যে তারা কথা বলছেন এই সিনিয়র সাংবাদিকের সঙ্গে, কিন্তু অনেক প্রশ্নেরই তিনি উত্তর দিতে পারছেন না সন্তোষজনক। কাজেই আপাতত রাতভর সারা রাত ডিবি কার্যালয়েই থাকতে হবে আনিস আলমগীরকে। স্পষ্ট হয়ে উঠছিল যে ওসমান হাদি শুক্রবার গুলিবিদ্ধ হবার পর থেকে এই যে টক শোতে ওসমান হাদি সহ 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে একদল আওয়ামী বয়ান উৎপাদন করে হত্যাযোগ্য করে তুলছেন এমন একটা অভিযোগ হাজির করা হচ্ছিল আনিস আলমগীর সহ টক শোতে সক্রিয় সবাক একদল ব্যক্তির বিষয়ে, এবং নাম উল্লেখ করে রীতিমতো ফেসবুকে প্রচারণা চলছিল যে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেটা মাথায় রেখে মানে এটা যে এক রকমের তুঙ্গে উঠছে সেটা আঁচ করতে পেরেই আনিস আলমগীর ডিবি কার্যালয়ে তাকে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে 2 জন ইউটিউবার সহ এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রব উঠেছে যে তিনি হাদির মানে তার মানে এক রকমের উদযাপন করতে নেহারি খেয়ে আনন্দ করেছেন, সেটা একটা ভুল পোস্ট, মানে সেই ছবিটা যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাই একটা ভুল পোস্ট। তিনি হাদি সম্পর্কে কখনো কিছু বলেন নাই, তিনি হাদিকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং তিনি হাদি সম্পর্কে কোনোদিন কোনো মন্তব্য করেন নাই। কিন্তু তারপরেও আনিস আলমগীরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আজকেও যখন সাদিক কায়েম এর নেতৃত্বে ডাকসু বিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের দিকে যাওয়া হয় ওসমান হাদির হামলাকারীদের ধরার দাবিতে, তখনও তারা স্লোগান দিয়েছেন যে টকশোর সুশীলেরা হুঁশিয়ার সাবধান, রিফর্ম লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। কারণ আনিস আলমগীরদের বিষয়ে মূল অভিযোগটাই হচ্ছে এদের যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের মূল অভিযোগটাই হচ্ছে যে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে এক রকমের বয়ান উৎপাদন করছেন। প্রথম আলোতে এই খবরটি দিচ্ছে যে আনিস আলমগীরকে যখন আজকে আদালতে তোলা হয়েছিল বিকাল 5:30টায়, তখন আনিস আলমগীর রিমান্ড শুনানিতে আদালতকে বলেন আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা, এবং আনিস আলমগীর বলেন
মাননীয় আদালত, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি, 2 যুগ ধরে আমি এটা করে এসেছি। আমার জব মানে আমার কাজ কারো কাছে নতজানু হওয়া নয়। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা। আমার ফেসবুকে সব বক্তব্য দেই, এখানে অপ্রকাশিত নেই কোনো কিছু। আমি ইউনূসের বাড়ি আক্রমণের কথা বলেছি, কিন্তু কোন কারণে বলেছি? 32-এ আক্রমণ, এটা প্রতিহিংসার রাজনীতি, এটা ফিরে আসবে সেটা বলেছি। জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে আমরা সেটা বলেছি। এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না, আমার সঙ্গে কারো যোগসূত্র নেই। ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। এই রকম একটা কড়া বক্তব্য তিনি খোলা আদালতে দিয়েছেন এবং সাংবাদিকদের সূত্রে সে কথা বেরিয়ে এসেছে বটে, কিন্তু আদালত কিন্তু তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং সন্ত্রাস বিরোধী আইনের মতো একটা আইনে, যে আইনে এর আগেও মানে গত কয়েক মাস ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জনকে, সাবেক সচিব, বিভিন্ন জন তারা টকশোতে কথা বলেন, তারা তাদের মতামত প্রকাশ করছেন। এ কারণে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তুলে এনে এই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না জেল খেটে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন জেল খেটেছেন এবং মঞ্চ 71-এর সভায় যোগ দেওয়ার সূত্রে এখনো জেলে আছেন সন্ত্রাস বিরোধী আইনে সাবেক সচিব আবু আলম শহীদ খান, যিনিও কিনা টকশোতে অত্যন্ত সবাক ছিলেন। আর কি মামলাটা যে দেওয়া হয়েছে আনিস আলমগীরকে, যে মামলায় রাতভর ডিবি কার্যালয়ে আটকে রাখার পর অবশেষে তাকে গ্রেফতার দেখানো হলো, সেই মামলাটি রোববার মাঝরাত পেরিয়ে যাওয়ার পর দায়ের করেছেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ। তিনি এই আরিয়ান আহমেদ আনিস আলমগীর সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উস্কে দেওয়ার অভিযোগ আনেন। তিনি উত্তরা পশ্চিম থানায় মাঝরাতের পরে, মানে তখন কিন্তু অনেক ঘন্টা এরই মধ্যে পার হয়ে গেছে যে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং নিশ্চয়ই পুলিশ তখন ভাবছিল যে কোন মামলায় আনিস আলমগীরকে, যে তিনি নাকি হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে নেহারি খেয়েছেন এমন অভিযোগে, কিংবা তিনি টকশোতে আওয়ামী বয়ান উৎপাদন করছেন, এই অভিযোগটাকে মানে এই অভিযোগের ভিত্তিতে কোন মামলায় গ্রেফতার দেখাবে। পুলিশ যখন সেই মামলা খুঁজে বেড়াচ্ছে তখন থানায় গিয়ে হাজির হন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ এবং তিনি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অভিযোগ দেন। এই অভিযোগই মামলা হিসেবে নথিভুক্ত করার তথ্য দিচ্ছে পুলিশ। আনিস আলমগীর ছাড়া আরো যে 3 জনকে আসামি করেছেন এই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সদস্য আরিয়ান আহমেদ, তারা হচ্ছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপোট্টা যিনি একজন ফ্যাশন মডেল এবং উপস্থাপক, ইমতু রাতিশ ইমতিয়াজ। এই 3 জনের সঙ্গে আনিস আলমগীরের কি সম্পর্ক, তারা কি করে এই রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র বা নিষিদ্ধ সংগঠনকে উস্কে দিচ্ছিলেন, সে বিষয়ে মামলার বিবরণটিতে বলা হয়েছে। খুব গুরুত্বের সঙ্গে এই মামলার বিবরণটি মনোযোগের সঙ্গে শোনা আবশ্যক। সেই মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগ করে, কিন্তু তার অনুসারীরা দেশের মধ্যে বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে অবস্থান করে দেশ অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে এসেছে। আসামিরা মানে আনিস আলমগীর, অভিনেত্রী শাওন, মডেল মারিয়া এবং উপস্থাপক ইমতু, তারা মিলে আগে থেকে আওয়ামী লীগের ছত্রছায়ায় রয়েছে। তারা গত বছরের 5ই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার জন্য প্রোপাগান্ডা ছড়িয়ে আসছে। রোববার রাত 8:30টার দিকে আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানার 11 নম্বর সেক্টরের 5 নম্বর রোডের 5 নম্বর বাসায় বসে মোবাইলে দেখতে পান। মানে রোববার রাত 8:30টার দিকে তিনি মোবাইলে বসে দেখতে পাচ্ছেন, যিনি কিনা থানায় গিয়ে অভিযোগটা দায়ের করেছেন, যে আসামিরা আনিস আলমগীর, শাওন, মারিয়া, ইমতু এরা ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা করছে। তাদের বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা
অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এই হচ্ছে মামলার বিবরণ, এবং এই মামলার ভিত্তিতে আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর পর যে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ, উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান 7 দিনের রিমান্ড চেয়ে যখন তিনি আবেদন করেন, তখন তিনি বলেন ওই আবেদনে যে আনিস আলমগীর 1 মাস আগে বেসরকারি টিভির এক টক শোতে মন্তব্য করেন আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আসামি মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুকে এবছরের 26শে নভেম্বর লকার উদ্ধার ঘটনায় কটাক্ষ করে, মানে ওই যে শেখ হাসিনার লকার উদ্ধার করে যে কয়েকশো ভরি সোনা বের করে আনলো, সেই উদ্ধার ঘটনায় কটাক্ষ করে সরকার বিরোধী পোস্ট দেন। তিনি বলেন একেবারে তেলেসমাতি কারবার, মানে লকারের ওই সোনার গয়না দেখিয়ে সম্ভবত শাওন বলেছেন এটা একটা তেলেসমাতি কারবার, সেটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে পুলিশ উল্লেখ করছে। এবং পুলিশ বলছে রিমান্ডের আবেদনে আসামি ইমতু রাতিশ ইমতিয়াজ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লকার উদ্ধারকে এটাই সায়েন্স এটা বলে কটাক্ষ করেছেন। এছাড়াও এই 4 আসামি সহ অন্য আসামি পরস্পরের যোগসাজশে অন্যদের বিভিন্ন সময়ে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হতে বিভিন্ন প্রকার উস্কানিমূলক পোস্ট ও বক্তব্য দিয়ে দেশের জননিরাপত্তা বিবন্ন করা, অন্য ব্যক্তির হত্যা প্রচেষ্টা গ্রহণ করা, মানে আমি বলছিলাম না ওসমান হাদিকে গুলি করার পর থেকে এই রবটা উঠেছে, এবং অন্য ব্যক্তিকে হত্যা, গুরুতর জখম করার ষড়যন্ত্র ও সহায়তা করার জন্য প্ররোচিত করে। পুলিশ এই যে আনিস আলমগীর যে আদালতে দাঁড়িয়ে বললেন যে আর কোনো আসামির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, যোগসূত্র নাই, তার কারণ হচ্ছে পুলিশ রিমান্ডের আবেদনে বলছেন যে আনিস আলমগীরকে ডিবি লালবাগ বিভাগ ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে, সময় স্বল্পতার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই, মানে সারা রাত 8টায় গিয়ে আনিস আলমগীর ডিবি কার্যালয়ে পৌঁছেছেন, সন্ধে 7:30টায় তাকে ধানমন্ডি থেকে ধরেছে ডিবি, এরপর সারা রাতভর রেখেও সময় স্বল্পতায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। পুলিশ বলছে আসামির সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে তাকে নিয়ে অভিযান পরিচালনা করলে পলাতক আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে। ঘটনায় আরো কোনো আসামি জড়িত আছে কিনা তা জানার জন্য